and we'll discuss IFRS issues as well. So first of all, there was a question from Fatima যে আপনার কোশ্চেনটা এরকম ছিল যে আমি বলছিলাম যে there should be a harmonization. I mean non current asset যদি শুরু করেন তাহলে ডেফিনেটলি আপনার হচ্ছে যে কারেন্ট অ্যাসেটের সিরিয়াল আসবে এবং দেখেন আপনারা এখানেও নন কারেন্টের ভিতরেও কম্পারেটিভলি প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট সবচেয়ে লেস লিকুইড। মানে ওয়ান কাইন্ড অফ উই ক্যান সে দ্যাট দিস ইজ অলমোস্ট মানে মানে পৃথিবীতে আসলে কিছুই পার্মানেন্ট নাই, বাট স্টিল দিস ইজ দ্য পার্মানেন্ট ফর্ম অফ ইউর অ্যাসেট। আপনি যে যত রকম ইনভেস্টমেন্ট করেছেন তার ভিতরে এটাই কিন্তু সবচেয়ে বেশি মানে পার্মানেন্ট নেচারের এবং নন কারেন্ট নেচারের। সাধারণত ব্যবসা ক্লোজ করার আগে সাধারণত আমরা জমি টমি সেল করি না যদি আমাদের ফ্যাক্টরি সেখানে থাকে, হেড অফিস সেখানে থাকে। সো প্ল্যান্ট প্রপার্টি এন্ড ইকুইপমেন্ট অ্যাজ পার IAS 16 this is the least liquid and মানে I mean more fixed asset, most fixed asset among the other asset। তো এরপরে প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট গেল, এরপরে লং টার্ম ইনভেস্টমেন্ট সাধারণত আমরা জানি যে মোর দেন 1 ইয়ার 3 ইয়ার 5 ইয়ার্স এর যে থাকে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টের ভিতরে আমি বলেছিলাম যে আদার কোম্পানিতে শেয়ারে ইনভেস্টমেন্ট হতে পারে, বন্ডে ইনভেস্টমেন্ট হতে পারে, এফডিআর হতে পারে, এসবিইউ স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট ইনভেস্ট হতে পারে। সো তারপরে বলছিলাম কারেন্ট অ্যাসেট, সেখানে অ্যাকাউন্টস এন্ড আদার রিসিভেবল। তারপরে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট সাধারণত আপনার হচ্ছে দেখা যায় স্টক মার্কেটে অথবা ব্যাংকে রাখা অথবা আপনার 3 মাসের 1 মাসের 3 মাসের ডিপিএস করা হয়, সরি এফডিআর করা হয়। তারপরে অ্যাডভান্স প্রিপেমেন্ট, তারপর হচ্ছে ডিপোজিট, এটা আর লাস্ট হচ্ছে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ইজ দ্য মোস্ট লিকুইড অ্যাসেট। সো এইখানেও দেখেন খালি নন কারেন্ট আর কারেন্ট না, এর ভিতরে সিরিয়ালি সবচাইতে পার্মানেন্টটা বা ফিক্সডটা উপরে আর গ্র্যাজুয়ালি সবচাইতে লিকুইডটা। এবার আসেন সিমিলারলি ইকুইটি এবং লাইবিলিটি পাশে আমরা দেখতে পাচ্ছি যে লাইবিলিটি পাশে কি হচ্ছে, শেয়ার ক্যাপিটাল সবচেয়ে পরে, মানে ওনারদের আমরা জানি উইন্ডিং আপ করতে গেলে সবচেয়ে পরে ওনারদের টাকাটা ফেরত পায়, তার নিচে আছে রিটেন আর্নিংস, দেন হচ্ছে ইন্টার কোম্পানি পেয়াবল, অন্য কোম্পানি আপনি নিজের কোম্পানিকে লোন দিয়েছেন, তারপরে হচ্ছে অ্যাকাউন্টস পেয়াবল, তারপরে লাইবিলিটি ফর এক্সপেন্স, এটা হচ্ছে যেমন ধরেন প্রভিশন করা হয় যেগুলো, আর ট্যাক্স প্রভিশন, গভর্নমেন্টের ট্যাক্সটা সবচেয়ে দ্রুত দিতে হয়, চাইলেই দিতে হয়, এই কারণে সবচেয়ে লেস লিকুইড, সবচেয়ে মোস্ট লিকুইড বলা হচ্ছে। এখন ফাতেমা যেটা বলছে এই সিরিয়ালে যেটা করছে ঠিক উল্টা সিরিয়ালও করা যায়, বাট এই হারমোনাইজেশন রাখতে হবে। বাট এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আইএফআরএস ফরম্যাট যদি বলি বা বাংলাদেশের প্র্যাকটিস যদি বলি বা প্রেজেন্টেশন স্টাইলে আমরা কিন্তু নন কারেন্ট অ্যাসেট, তারপরে কারেন্ট অ্যাসেট আর সিমিলারলি শেয়ার হোল্ডার্স ইকুইটি, তারপরে হচ্ছে মানে সবচেয়ে পার্মানেন্ট, দেন নন কারেন্ট লাইবিলিটি, দেন কারেন্ট লাইবিলিটি, এই ফরম্যাটটা মোস্ট আই মিন দ্য জনপ্রিয় এবং কমন। সো উল্টাটাও করা যায়, উল্টাটা করলে ঠিক এইভাবে লাইনগুলো উল্টায় যাবে, এখানেও ঠিক লাইনগুলো উল্টে যাবে, বাট উল্টানোটা কম লজিক্যাল বিকজ এইটাই হচ্ছে মোর কমন ফরম্যাট। আগে আরেকটা ব্যালেন্স শিট হইতো, আপনারা কেউ বলতে পারবেন, এনিওয়ান ক্যান শেয়ার যে দেয়ার ওয়াজ অ্যানাদার ফরম্যাট অফ ব্যালেন্স শিট, এটা বলেন তো কিরকম ছিল, কেউ কেউ বলতে পারেন কিনা দেখি। টি ফরম্যাট, হ্যাঁ টি ফরম্যাট ছিল আগে একটা, টি ফরম্যাট ছিল হচ্ছে, রাইট, টি ফরম্যাট ছিল, টি ফরম্যাট হচ্ছে, টি ফরম্যাট ছাড়া আরেকটা, এটা তো ফরম্যাটে, হ্যাঁ টি ফরম্যাট ছিল, আরেকটা কি আরেকটা বলেন। তো ইন্স্যুরেন্স কোম্পানি বা ব্যাংক কোম্পানি যারা করে তারা আগে মানে ইয়ে ক্যাশ ইকুইভ্যালেন্ট গুলো দেয়, এটা তো ওইটা ছিল, আমি বলছি, আমি দেখাই আপনাকে ওইটা পুরোনো একটা পাই কিনা আমি, এক সেকেন্ড। Just a minute, allow me just a minute. ওই ফরম্যাটটা দেখি আপনাদের দেখাতে পারি কিনা। সেটা ছিল হচ্ছে, আমি এখানে যদি পাই ভালো, না হলে আমি আপনাদেরকে পরে দেখাবো।
ওইটা ছিল হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি বিয়োগ দিয়ে দেখানো হতো। ওই ফরম্যাটটা আমি খুঁজে পাচ্ছি না, বাট ওইটা আপনাদের নিশ্চয়ই মনে আছে যারা পুরনো দেখেছেন। সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি, হ্যাঁ নিট অ্যাসেট ফরম্যাট, হ্যাঁ নেট এবং ওয়ার্কিং ক্যাপিটাল ফরম্যাটে ছিল। হ্যাঁ, সো ওইটা ওই ফরম্যাটটা আমি খুঁজলে পাবো। প্রিভিয়াসলি ওইটা একটা ফরম্যাট ছিল, ঠিক আছে। সো একটা হচ্ছে টি ফরম্যাট যেটা বললো, এটা অনেক আগে, এবং আরেকটা ছিল ওইভাবে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি করে করা হতো, ঠিক আছে। এই যে আমি মনে হয় পেয়ে গিয়েছি, না ওই ফরম্যাটটা এখনো পাইনি। সো আমি নেক্সট দিনে চেষ্টা করবো আপনাদেরকে দেখাতে। ওইটা একটা ফরম্যাট যে কারেন্ট লায়াবিলিটি থেকে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ দিয়ে আপনার অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ দিয়ে একটা ফরম্যাটে দেখায়। তো সেটা সেই ফরম্যাটটা কম্পারেটিভলি এখন কম জনপ্রিয়, তো সেটাও একটা ফরম্যাট ছিল। ওইটা আমি দেখি নেক্সট দিন আপনাদের দেখাইতে পারি কিনা। তিনটা আপনি যেটা বললেন যে একসময় আপনার টি ফরম্যাট ছিল, আই মিন টি ফরম্যাটটা কিরকম ছিল, লেফট পাশে বাম পাশে থাকতো লায়াবিলিটি আর ডান পাশে হচ্ছে অ্যাসেট, এবং টি ফরম্যাট ভাগ করা থাকতো এরকম। আর এখন যেটা বললাম সেটা ছিল এরকম, ধরেন আপনি অ্যাসেট লিখলেন এখানে অ্যাসেট মাইনাস এখানে নিচে লায়াবিলিটি, তাহলে যেটা পেতেন নেট অ্যাসেট, সেই নেট অ্যাসেটের সাথে ইকুইটি কম্পেয়ার করতো, এরকম একটা ব্যালেন্স শিট ফরম্যাট ছিল। সেইটা আসলে আপনার খুব একটা এখন ইউজ হয় না। এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টে স্যার মাঝে মাঝে ইউজ হয়। ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট যখন দেওয়া আগে হয়, বাংলাদেশে পারফরম্যান্স, রাইট বাংলাদেশের এই আমার মনে হয় 10-12 বছর আগেও আমি এই ফরম্যাটে দেখতাম, এখন আর দেখা যায় না। সো আইএস এই ফরম্যাট ফলো করা হয়। এনিওয়ে, আমরা এইটা ছিল আমাদের হচ্ছে ব্যালেন্স শিটের ডিসকাশন, বাট আমি বলছিলাম যে এখানে প্রত্যেকটা লাইন আইটেম, এই প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্টের কথা বলেছিলাম লাস্ট দিন, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আমি বলেছিলাম যে এর একটা প্রত্যেকটাই নোট থাকে। প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্টের জন্য কিন্তু অ্যাসেট শিডিউল আছে, এরকম করে কিন্তু আপনার এই যে শিডিউল অফ প্রপার্টি প্ল্যান পিপিইর এই ফরম্যাটটাও আপনাদেরকে গতকালকে দেখিয়েছিলাম। আরেকটা কাজ করছিলাম, সেটা হচ্ছে এই পিপিইর জন্য আইএফআরএস ফলো করতে যে আইএস 16 ডিসকাশন করেছিলাম। আইএস 16 ডিসকাশন করার পরে যেটা হয়েছে, একটু বাকি ছিল কারণ আপনাদের সাথে শেষ হয় নাই গত ক্লাসে, আমরা শেষ করতে পারিনি। সো আইএস 16টা যেটুকু গিয়েছিলাম বাদ বাকিটা শেষ করি, দেন আমরা ব্যালেন্স শিটের অন্য আইটেমগুলো ডিসকাস করব। সো আমার মনে হয় আমরা গত ক্লাসে কস্ট মডেল, রিভ্যালুয়েশন মডেল এগুলো তো দেখিয়েছিলাম, এবং এখানে একটা উদাহরণও দেখিয়েছিলাম। এখন হচ্ছে মেজারমেন্ট, হ্যাঁ এইটা একটু দেখার দরকার আপনাদের। আপনারা এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে তো? না দেখা যাচ্ছে একটা পিপিটি ফরম্যাট দেখা যাচ্ছে? ওকে, সো মেজারমেন্ট আমি আপনাদেরকে ক্লিয়ার করেছিলাম যে আমরা যখন আইএস পড়ি, আইএফআরএস পড়ি, তখন আমাদের মূলত প্রত্যেকটা আইএস এবং আইএফআরএস এর কমন একটা ফরম্যাট আছে। প্রথমে আমাদের যেটা হয় সেটা হচ্ছে রিকগনিশন হয়, সেই রিকগনিশনের দুটো, সেটা হচ্ছে ইনিশিয়াল রিকগনিশন এবং সাবসিকুয়েন্ট রিকগনিশন। তারপরে মেজারমেন্ট থাকে, মেজারমেন্ট মানে কিভাবে হিসাবটা করবেন, দেন প্রেজেন্টেশন এবং ফাইনালি ডিসক্লোজার। কিছু কিছু আইএস আইএফআরএস আছে তারা হচ্ছে মোস্টলি ডিসক্লোজার বেস, হ্যাঁ সেখানে আসলে যেমন আইএস 24 হচ্ছে রিলেটেড পার্টি ডিসক্লোজার, এটা ডিসক্লোজার, কোনো অ্যাকাউন্টিং নাই। আরো এরকম আছে, যেমন ধরেন আপনার ইয়া আছে, এই আপনার আরেকটা ডিসক্লোজার আছে, হচ্ছে ডিসক্লোজার বেস হচ্ছে আইএস 10, হ্যাঁ পোস্ট ব্যালেন্স শিটের ইম্প্যাক্ট দেখাইতে হবে, নোট দিতে হবে, ওটা ইয়ে আছে, অ্যাডজাস্টমেন্ট হয়, আবার ডিসক্লোজার আছে। সো মূলত কমন ফরম্যাটে হচ্ছে আপনার রিকগনিশন এবং রিকগনিশনের দুটো পার্ট বলা হয়, ইনিশিয়াল রিকগনিশন হয়, দেন সাবসিকুয়েন্ট রিকগনিশন, মেজারমেন্ট, ইনিশিয়াল মেজারমেন্ট, সাবসিকুয়েন্ট মেজারমেন্ট, এন্ড দেন প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার। সো আমরা যেটা বলেছিলাম, আপনারা বলেন তো যে আমরা আইএস 16 অনুযায়ী প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট কি কি মডেলে আমরা ভ্যালুয়েশন করতে পারি, মনে আছে আপনার? রিকগনিশন, মেজারমেন্ট কি কি মেথড অনুযায়ী করা যায় বলেন তো, দেখি মনে আছে কিনা। শোনা যাচ্ছে? কিন্তু স্যার মনে হয় কস্ট মেথড আর রিভ্যালুয়েশন মেথডের কথা বলেছিলেন স্যার। হ্যাঁ, এই যে আমি আবার স্লাইডটা নিয়ে আসলাম। ইনিশিয়াল মেজারমেন্ট আমি একটু মনে করাই দিই, আপনার হয়তো কোনো কারণে একটু কম মনে আছে, আমি একটু মনে করাই দিচ্ছি। সেটা হচ্ছে ইনিশিয়াল মেজারমেন্ট, মানে ইনিশিয়াল মেজারমেন্ট হয় সেটা হচ্ছে আমরা দেখতে পাই যে কোনো পিপিই, প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট, আপনারা যখন অ্যাসেটের এটাকে রিকগনাইজ করেন, তখন যেটা হয়, আইটেম পিপিই দ্যাট qualifies for recognition
as an asset shall be measured at cost. আপনি কি হয় যদি কোনো অ্যাসেটকে রিকগনাইজ করেন অ্যাজ অ্যান অ্যাসেট, সো পিপি, যেমন ধরেন আমি একটা সিম্পল বলি, আপনাদের একটা উদাহরণ দিই, আপনারা বুঝতে সুবিধা হবে। আপনাদের অফিসে এই কে কাজ করেন এখানে, আমাদের ভিতর কে কাজ করেন বলেন তো, এই আমরা যারা পার্টিসিপেন্টের ভিতরে কে কাজ করেন কোনো অফিসে বা কোনো ম্যানুফ্যাকচারিং বা কোথাও কাজ করেন, কে বলেন তো? ইয়ে আছে, মাহফুজ আছেন? শোনা যাচ্ছে? আচ্ছা, আপনারা যদি এক্সাম্পল আপনাদের অর্গানাইজেশন না দেয় তাহলে আমি তৈরি করে দিচ্ছি। লেটস সে, শোনা যাচ্ছে তো? আমি মাঝে মাঝে কনফিউজ হই কারণ আপনারা কোনো অ্যানসার করেন না। জি স্যার, জি জি শোনা জি যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারছি যে আপনারা পার্টিসিপেট করতে চাচ্ছেন না। আমি এক্সাম্পল দিই। লেটস সে আমাদের একটা আইটি ফার্ম আছে বিস সলিউশন। এখন সেই বিস সলিউশনে আমি একটা লেটস সে 2টা ক্যালকুলেটর কিনলাম, একটা ক্যালকুলেটর কিনলাম, ক্যালকুলেটরের দাম হচ্ছে 700 টাকা। এখন এইটা কি অ্যাসেট হবে কি হবে না? জুবায়ের বলেন তো, অ্যাসেট হবে কি হবে না 700 টাকার ইয়েটা? স্যার। এটা তো অ্যাসেট হবে কি হবে না, এটা তো আমাদের প্রতিষ্ঠানের ধরনের উপর নির্ভর করবে। আমার মানে এটা এই অ্যাসেট হবে কি হবে না এটাকে বলে রিকগনিশন। ফার্স্ট অফ অল, যে ইউ নিড টু রিকগনাইজ whether it is an asset or not. ওকে, এই রিকগনিশন, হ্যাঁ ঠিক আছে, সাউন্ড এই রিকগনিশন কথা বলার পরে মিউট করে দেন, শব্দ ক্রিয়েট হচ্ছে। সো এনিওয়ে, আপনি এই যে অ্যাসেটটা একটা ক্যালকুলেটর কিনলেন, অ্যাপারেন্টলি আপনাকে অ্যাসেট মনে হতে পারে কারণ ক্যালকুলেটরটা চলবে, সাধারণত একটা ক্যালকুলেটর 3-4 বছরও চলে যায়। সো আমরা নর্মালি আমাদের একটা কমন সেন্স কাজ করে যে কোনো একটা জিনিস কিনলাম, সেটা যদি 1 বছরের বেশি থাকে সেটাকে অ্যাসেট হিসেবে নেওয়া যায়। সো এটা একটা কমন পারসেপশন, কিন্তু সঙ্গে সঙ্গে এটাও ইম্পর্টেন্ট যে আসলে এটার ভ্যালু কত। সো এই ক্যালকুলেটরকে অ্যাসেট হিসেবে রিকগনিশন করবেন কি করবেন না, এইটা আসলে ডিপেন্ড করে, জুবায়ের ঠিকই বলেছে, একটা অর্গানাইজেশনের অ্যাকাউন্টিং পলিসির উপরে। আমি যে একটু আগে আপনাদেরকে এই 2-3 ক্লাস আগে, 3-4 ক্লাস আগে আমি একটা বিশ্লেষণের এই যে কোয়ালিটেটিভ নোটগুলো, মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ডিসক্লোজার, এই ডিসক্লোজারের ভিতরে আমি কতগুলো পলিসি দেখিয়েছি, অ্যাকাউন্টিং পলিসি। দিস ইজ বেসিক্যালি দ্য অ্যাকাউন্টিং পলিসি। অ্যাকাউন্টিং পলিসিতে কি বলা আছে? বলা আছে লেটস সে আমি কি ঠিক করলাম যে আমার কোম্পানিতে 5,000 টাকার নিচের কোনো জিনিসকে আমি অ্যাসেট হিসেবে রিকগনিশন করব না, এবং 5,000 টাকা এবং 1 বছর, দুটো টার্মিনোলজি। একটা হচ্ছে যে 1 বছরের বেশি হলেই হবে না, 1 বছরের বেশি টাইম লাইফ টাইম থাকতে হবে জিনিসটার, ওই পার্টিকুলার আইটেমটার, এবং তার ভ্যালু 5,000 টাকা উপরে হতে হবে। এখন কিনলেন একটা জিনিস 8,000 টাকায়, কিন্তু তার হয়ে যাবে 3 মাসে শেষ, তাহলেও যেমনি অ্যাসেট হবে না। আবার চলতেছে 3 বছর ক্যালকুলেটর, কিন্তু দাম 700 টাকা, যেটা আপনার অ্যাসেট ক্যাপিটালাইজেশন ক্রাইটেরিয়া সেট করেছেন 5,000 টাকা, 5,000 টাকার নিচে। সো এই রিকগনিশনটা আপনি অ্যাসেট আকারে করতে পারছেন না। তাহলে এবার আপনি আসেন যে একই সময় আপনি একটা কম্পিউটার কিনলেন, একটা ডেস্কটপ কিনলেন, যার দাম হচ্ছে 32,000 টাকা। সো অবভিয়াসলি যেহেতু আপনার অ্যাকাউন্টিং পলিসি আছে যে আপনি 5,000 টাকার উপরে যে কোনো জিনিসকে, এবং 1 বছরের বেশি যেটা থাকবে, একটা আইটেম যেটা 1 বছরের বেশি সময় স্টে করবে, লাস্টিং হবে 1 বছরের বেশি, আর যার ভ্যালু হবে 5,000 টাকার বেশি, সেটা হবে আপনার অ্যাসেট। তাহলে এই কম্পিউটারটা কিনলেন যেটা 32,000 টাকা দাম, দ্যাট ইজ রিকগনাইজ অ্যাজ অ্যাসেট। সো রিকগনিশন শেষ, আইএফআরএস এর ফার্স্ট কাজটা শেষ, রিকগনিশন করে ফেললেন, আপনি আইডেন্টিফাই করে ফেললেন যে এটা কি এক্সপেন্স নাকি অ্যাসেট। সো অ্যাসেট হিসেবে করলেন। এখন কোশ্চেন হচ্ছে তাহলে মেজারমেন্ট করবেন কিভাবে, হিসাবটা করবেন কিভাবে? এই হিসাবটা করার হচ্ছে যে আপনার অফিস সেগুন বাগিচায়, আপনি এই কম্পিউটারটা কিনতে পাঠাইলেন হচ্ছে আইডিবি মানে হচ্ছে ওই যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের একটা এই পাশে একটা আইডিবি মার্কেট আছে যেখানে কম্পিউটার বিক্রি করা হয়। সো আপনার অফিসের আইটি অফিসার উনি গেলেন হচ্ছে এই কম্পিউটারটা কিনতে, ডেলের একটা আপনার হচ্ছে যে ব্র্যান্ড নিউ কম্পিউটার 32,000 টাকা কিনতে গেলেন। এখন উনি এই সেগুন বাগিচা থেকে যাওয়ার সময় গেলেন হচ্ছে বাসে, আর কম্পিউটার কিনে ফেরত আসলেন হচ্ছে উবারে। এখন এবং দুপুর হয়ে গেছে, তাকে লাঞ্চ করতে হলো, এবং এই লাঞ্চটা তার হচ্ছে যে নিয়মই যে তারা বাইরে কোনো কাজে গেলে এটা লাঞ্চ করতে হবে, মাস্ট, এটা দেয়া আছে। তাহলে এই লাঞ্চ করতে লাগলো 300 টাকা, আর হচ্ছে যে যাতায়াত লাগলো হচ্ছে 700 টাকা।
তাহলে এখন আমাকে বলেন যে এই যে 32,000 টাকার কম্পিউটারটা কিনলাম, সেটা আপনার 400 টাকা কনভেন্স, 300 টাকা লাঞ্চ লাগলো, আর এই কম্পিউটারের স্ক্রিনের যেহেতু কাজ করা হবে স্ক্রিনের উপরে, যাতে করে বেগুনি রশ্মি মানে মানে চোখের মানে যাতে ক্ষতি কম হয়, এই জন্য একটা আপনার কনভেন্স এবং তার জন্য লাঞ্চ অ্যালাউন্স দিতে হলে 300 হ্যালো টাকা। স্যার, মাঝখানে শোনা যায়নি স্যার। কেন শোনা মানে যায়নি? অন্যরা শুনেছেন? না স্যার, না শোনা স্যার, যায় না। শোনা যায় 20-25 সেকেন্ডের মতো স্যার, বেশি না, 20-25 সেকেন্ড হবে এরকম। আচ্ছা আচ্ছা, আমি একটা উদাহরণ দিচ্ছিলাম আপনাদের। উদাহরণটা এরকম ছিল যে আপনার একটা কম্পিউটার কিনতে আপনার সেগুনবাগিচার অফিস থেকে গেলেন হচ্ছে আইডিবিতে। কম্পিউটারটার দাম হচ্ছে আপনার কম্পিউটারের দাম হচ্ছে 32,000 টাকা। যে আইটি অফিসার গেল তার কনভেন্স হচ্ছে 300 টাকা, 400 টাকা। সে লাঞ্চ করলো 300 টাকা, আর একটা স্ক্রিন প্রোটেক্টর, এই যে আপনার এই কম্পিউটারের স্ক্রিনে লাগানোর জন্য একটা বেগুনি রশ্মি যাতে না আসে, এই জন্য 300 টাকা একটা স্ক্রিন প্রোটেক্টর কিনলো। এখন আমি জুবাইরকে কোশ্চেন করলাম যে এটা তো অ্যাসেট হিসেবে রিকগনাইজ করে ফেলছেন, আর মেজারমেন্ট করতে যে অ্যাসেটের ভ্যালু কত করবেন জুবাইর? স্যার মেজারমেন্টে তো বাকি যে রিলেটেড কস্ট গুলো ছিল ওগুলো তো আসবে স্যার। কি কি সেই রিলেটেড কস্ট? আমি তো বললাম, এখানে বলে তো ফেললাম। কি কি বলেন? দুইবার রিপিট করলাম, কি কি cost? আচ্ছা স্যার, সেটা হলো স্যার, কম্পিউটার উপরে যদি বেগুনি রশ্মির এটা প্রোটেক্টর যদি লাগাই স্যার, সেটা আসবে। হুম, হুম। আমি কি add আর করবো আসবে, স্যার? হ্যাঁ বলেন বলেন, বলেন। স্যার আর প্রোডাক্টটা কিন্তু প্রোডাক্টের সঙ্গে ডিরেক্টলি রিলেভেন্ট যেসব কস্ট গুলা প্রোডাক্টের সঙ্গে আমি যুক্ত এখানে তো যেসব আমি কস্ট ওটা গুলা, তো বুঝতে পারলাম, এখানে রিলেভেন্ট হচ্ছে কিনা। আমি যে তিনটা জিনিস দিলাম, কোনটা জি ঢুকবে কোনটা ঢুকবে না এটা বলেন। স্যার শুধু অ্যালাউন্সটা ছাড়া, লাঞ্চ বিল ছাড়া বাকিগুলো ঢুকবে, কনভেন্সটা ঢুকবে, আর হুম, বেগনোরসির জন্য যে আই প্রোটেক্টরটা লাগানো হচ্ছে সেটা আসবে, কিন্তু হুম। লাঞ্চ বিলটা ছাড়া আসবে না, কারণ লাঞ্চ বিলের জন্য আলাদা অ্যালাউন্স থাকে। লাঞ্চ বিল আসবে না কেন? যদি এমন হইতো যে সে যদি এটা কিনতে না দিত, তাহলে তো লাঞ্চ লাঞ্চ তো করতে অফিসে করতো বা তার বাসায় খাবার নিয়ে আসলে শিখেতো। এটা কিনতে যে তার ইনস্টলেশন করা, সফটওয়্যার লাগানো দেরি হয়েছে, ফলে লাঞ্চ করতে হয়েছে, এটা কেন ঢুকবে না বলেন? লাঞ্চ বিলের জন্য তো আলাদা একটা অফিস এক্সপেন্স থাকে, না, লাঞ্চ কেন কেন অ্যালাউন্স। কেন? না না, সেটা তো সেটা থাকলে সেটা আছে, কিন্তু কম্পিউটার কিনতে গেছে আছে নিশ্চিত কি লাঞ্চ অ্যালাউন্স নাই? ধরেন লাঞ্চ অ্যালাউন্স নাই, সে কেউ কাজ করতে গেছে, এটার জন্য আমি তো ক্লিয়ার করলাম যে তার এইটা পারপাসেই খরচটা হয়েছে। তো এই জন্য তো আপনার গেস করার কোনো সুযোগ নেই, আমি তো ক্লিয়ারলি বলে দিছি যে এটা কেনার জন্য তার খরচটা হয়েছে। তো যা এটা কেনার জন্য যা খরচ হবে সেটাই ঢুকবে, লাঞ্চ অ্যালাউন্স এখানে ঢুকে যাবে, যেহেতু সে এইটা অপশনাল ছিল না। যদি এমন হতো না যে লাঞ্চ অ্যালাউন্স অপশন আছে তাহলে ভিন্ন, কিন্তু সে তো এটা করতে যে তার খরচ হয়েছে। কেন খরচ হয়েছে? সে হচ্ছে ওখানে বসে কিনতে গেছে, কিনতে যে কম্পিউটারটা হচ্ছে তার এখানে ইনস্টল করতে হয়েছে, ইনস্টল করার পরে তার সফটওয়্যার গুলো নিতে হয়েছে, এটা করতে করতে দেরি হয়েছে, এবং সে অফিসে তার বাসার থেকে খাবার নিয়ে গেছিল, সেটা সে খেতে পারে নাই, ফলে তার ওখানে খেতে হয়েছে। এটাও কম্পিউটার, এটার পার্টের ভিতরে ঢুকে যাবে, এটাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে? দিস ইজ এ স্যার, এখানে কনসেপ্ট হচ্ছে যে প্রেজেন্ট হ্যাঁ। লোকেশনে আসার আগ পর্যন্ত যত খরচ হচ্ছে সবই হ্যাঁ অ্যাড হ্যাঁ হবে। রাইট, এবং ওর সাথে ডাইরেক্টলি রিলেটেড। সো এই সবগুলো খরচ ডাইরেক্টলি রিলেটেড। ঠিক আছে? সো এনিওয়ে, বুঝতে পারছেন আপনারা? তো দিস ইজ কল্ড হচ্ছে আপনার রিকগনিশন, রিকগনিশন, তারপর মেজারমেন্ট হলো। এন্ড মেজারমেন্ট যেটা আমরা করলাম, এই মেথডটাকে কি মেথড বলে? আমি যে এই যে কিনলাম, তার সাথে কনভেন্স এবং আনঅ্যাভয়েডেবল লাঞ্চের খরচ এবং আরেকটা ছোট্ট একটা স্পেয়ার পার্টস কিনলাম, স্পেয়ার পার্টস বা একটা অ্যাক্সেসরিজ কিনলাম যেটা হচ্ছে স্ক্রিন প্রোটেক্টর, এই সমস্তগুলো যে যোগ করলাম, এই মেথডটা কি মেথড বলবো? কস্ট মেথড। আচ্ছা, শুরুতে কি একটা অ্যাসেট কেনার সময় কি শুরুতে কস্ট মেথড ছাড়া অন্য কোনো মেথড আছে? না, শুরুতে আসলে ইনিশিয়াল যে মেজারমেন্ট হয়, ইনিশিয়াল মেজারমেন্ট অলওয়েজ হয় হচ্ছে কস্ট মেথডে। ঠিক আছে? আর পরবর্তীকালে মানে কস্ট মেথড মানে কস্টেই করতে হয়, কিন্তু আপনি যদি আপনার অর্গানাইজেশনের কনসেপ্ট থাকে যে আমি রিভ্যালুয়েশন মডেল করব, তখন আমি প্রতি বছর শেষে যখন অ্যাসেস করব যে এটার ভ্যালু কত আছে, তখন আমি যেমনি ভাবে এটার আপ ট্রেন্ডও হইতে পারে, ডাউন ট্রেন্ডও হইতে পারে, যে কারণে আমি এটাকে
মার্কেটে কনসিডার করব সেটা পরের স্লাইডেই আছে, আপনি দেখবেন যে এইটা এই যে কস্ট মডেল, রিভ্যালুয়েশন মডেলের ক্ষেত্রে বলা হয়েছে কি, রিভ্যালুয়েশন মডেলটা এরকম ক্যারিং ভ্যালু কত টাকা আছে এটা আপনার প্রথমে দেখবেন। এই ক্যারিং ভ্যালুর সাথে কম্পেয়ার করতে হবে যে এটা আসলে মার্কেটে দাম কমে গেছে নাকি বেড়ে গেছে। যেমন হইতে পারে যে যে টাকায় আপনার একটা অ্যাসেট কিনেছেন 32 প্লাস ওই 1000 33,000 টাকা আপনার কম্পিউটারে কিনেছেন, 1 বছর পরে দেখা গেল যে মডেল দ্রুত চেঞ্জ হচ্ছে, ডেলের এই মডেলটা আর বেশি দিন চলবে না। আপনি ধরেছিলেন যে এটা 5 বছরে ভাগ করে দিবেন, এই 33,000 টাকাকে 5 বছরে ভাগ করে বা 6 বছরে, ধরেন 6 বছর লাইফ টাইম ধরলেন, 6 বছর লাইফ টাইম ধরে এই 33,000 টাকাকে আপনি 6 বছরে ভাগ করবেন ডেপ্রিসিয়েশন স্ট্রেট লাইনে করলে যেটা আসে সেইটা আপনার মোটামুটি ধরেন 5,500 টাকার মতো আসে। এখন 1 বছরে 5,500 টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করছেন, সেকেন্ড ইয়ারে এসে দেখলেন যে না এইটা আসলে 6 বছর যাবে না, এটা 3 বছরের মাথায় অবসলিউট হয়ে যাবে, বিকজ ডেলের এই মডেলটা আসলে অতটা ভালো সাপোর্ট দিচ্ছে না, লেটস সে আমি উদাহরণ হিসেবে বললাম। তখন যেটা হবে যে ক্যারিং অ্যামাউন্ট যাই থাক না কেন, মানে মার্কেটে এটার মানে রিয়েল ভ্যালুটা কম আছে, তখন আমি এটাকে ডিক্রিজ হয়ে যায় ভ্যালু। ডিক্রিজ করার সময় তখন কি হয়, ইম্পায়ারমেন্ট লস, হ্যাঁ, এটাকে ডেবিট হয় আর ক্রেডিট হয় ওই অ্যাসেটটা। আর পরে দেখলেন যে না এটা তো একটা পার্ট, আর একটা পার্ট হচ্ছে যে আপনি একটা জমি কিনলেন, জমিটা একইভাবে জমিটা কিনেছেন আপনার হচ্ছে যে তেজগাঁতে আজ থেকে 10 বছর আগে। তেজগাঁ এখন কমার্শিয়াল ডিক্লেয়ার হয়ে গেছে, ভ্যালু অনেক বেড়ে গেছে। সো যেটা কিনেছিলেন সেটা ছিল কি পারচেস প্রাইস প্লাস হচ্ছে রেজিস্ট্রেশন খরচ, এইটা আপনি এটাকে দিয়ে মনে করেন যে 5 কোটি টাকা দাম ছিল, এখন এটা দাম হয়ে গেছে মনে করেন 12 কোটি টাকা। এই যে ইনক্রিজ হলো সেটা কি হবে, তাহলে এইটার হচ্ছে অ্যাসেটের মানে ডেবিট হবে আর ক্রেডিট হবে হচ্ছে রিভ্যালুয়েশন রিজার্ভ। সো ক্লিয়ারলি বোঝা গেছে জিনিসটা? কোনো কোশ্চেন আছে? নো স্যার। ওকে, যদি না থাকে তাহলে আমরা গত ক্লাসে এটা করেছিলাম, আমরা দেখেছিলাম যে একটা অ্যাসেট কিনেছিলাম যেটা 50,000 টাকা, an entity acquires an item of PPE for 50,000 টাকা which is depreciated over 20 years, 20 বছর ধরে ডেপ্রিসিয়েশন করার কথা, অর্থাৎ প্রতি বছর 2,500 টাকা। 3 years later the asset is revalued at 60,000 টাকা। তাহলে 3 বছর পরে এই যে আপনার 50,000 টাকাকে আমরা দেখেছিলাম কি 50,000 টাকাকে আমাদের 20 দিয়ে ভাগ দিয়ে 2,500 টাকা, 3 বছরে 7,500 টাকা। সেই এক্সাম্পলটা একটু দেখাই দিই আপনাকে, আমি ওই গত ক্লাসে আমার একটা লিখে দেখাইছিলাম, জাস্ট এটা দেখাই সো দ্যাট আপনারা বুঝতে পারবেন। এখানে আমরা এই উদাহরণটা এখানে দেখিয়েছিলাম যে অ্যাসেটটা 50,000 ছিল, প্রতি বছরে 2500 টাকা করে হচ্ছে ডেপ্রিসিয়েশন, তো সেক্ষেত্রে 3 বছরে এটা ডেপ্রিসিয়েশন হয়ে গেছে হচ্ছে অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন হয়ে গেছে 7,500 টাকা। তো অ্যাসেটের এইটা ছিল প্রেজেন্ট অবস্থান। প্রেজেন্ট অবস্থান কি ছিল? প্রেজেন্ট অবস্থান ছিল হচ্ছে এটার 50,000 টাকা অ্যাসেটের হিস্ট্রিক্যাল কস্ট লেস অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন 7,500 টাকা। তাহলে এটার ইয়ে কত, এটার আপনার ভ্যালু পেলেন আপনার যেটাকে বলা হচ্ছে যে এইটার আপনার বুক ভ্যালু বা ক্যারিং ভ্যালু হচ্ছে 4200 টাকা, 42,500 টাকা। এখন বলা হলো অ্যাকর্ডিং টু দ্য এক্সাম্পল যে এই অ্যাসেটটার মার্কেট ভ্যালু আছে 60,000 টাকা, আপনার রিভ্যালুয়েশন মডেলে এটাকে ভ্যালু করতে হবে। তাহলে আলটিমেটলি এই বুক ভ্যালু যেহেতু হিস্ট্রিক্যাল কস্ট যেহেতু ছিল হচ্ছে 50,000, সো 10 যোগ করলে 60 হয়ে যাচ্ছে। আর এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 7,000 করছিলেন, হ্যাঁ, এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যে অংশটা আপনি এখানে যেটাকে বলে হচ্ছে যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন করছিলেন, সো সেই অংশটা 7,500 এটা ডেবিট হয়ে যাবে, এটা ক্রেডিট ছিল ডেবিট হয়ে যাবে। আর রিভ্যালুয়েশন রিজার্ভ হচ্ছে আপনার হয়ে গেল 17,500। এখন আমাকে কেউ একজন কি বলবেন যে এখানে এই যে কোম্পানির প্রতি বছরের বা প্রতি মাসের বা বছরে যাই বলেন, প্রতি বছরের অপারেটিং এক্সপেন্স বাড়ছে কি কমছে? এই যে রিভ্যালু করলেন 50,000 টাকারটা বেড়ে 60,000 হলো, লাভ হইলো কি? ব্যালেন্স শিটে বাড়লো, কিন্তু খরচ কি প্রফিট বাড়তেছে নাকি খরচ বাড়তেছে? 60,000 টাকা হয় দেখি তো, আপনাদের একটু চেক করি, আপনাদের একটু ক্রিটিক্যাল ইস্যু এখন বুঝাই দিব যেটা রিয়েল লাইফ। খরচ বাড়তেছে কারণ কিভাবে খরচ বাড়তেছে বলেন তো, কিভাবে খরচ বাড়ে? কারণ আমার ডেপ্রিসিয়েশনটা বেড়ে যাচ্ছে, আমার ডেপ্রিসিয়েশনটা আলটিমেটলি আমার প্রফিট যে হিট করে ওটা একটা এক্সপেন্স হিসাবে আসে, সেহেতু স্যার প্রতি বছর আমার খরচটা কয় বছর গেছে? কয় বছর চলে? 3 স্যার বছর। 2 বছর গেছে।
3 বছর, 3 বছর। সরি, এটাতে 3 বছর, আগের 2 বছর, এটা প্রেজেন্টে 3 বছর। কত বছর বাকি আছে? কত বছর বাকি আছে? স্যার এটা ধরা হয়েছে 20 বছর ধরা হয়েছিল না, তাহলে 17 বছর আছে। লেখায় ধরা মানে সবই লেখা আছে। তাহলে এখন নতুন করে ডেপ্রিসিয়েশন হবে কত? নিউ ডেপ্রিসিয়েশন কত হবে? এইখানে লিখে দাও, নিউ ডেপ্রিসিয়েশন কত হবে? আমি তো লেখাই আছে, আপনার ধরার কিছু নাই তো, আপনারা তো আপনাদের সামনেই তো স্ক্রিন দেয়া আছে। আমি তো বললাম যে আপনার এই অ্যাসেটটার লাইফ টাইম ছিল হচ্ছে আপনার 20 বছর। 20 বছরে 3 বছর চলে গেছে। 3 বছর চলে যাওয়ার পরে এখন বাকি আছে হচ্ছে আর 17 বছর। তো 17 বছর যদি বাকি থাকে, তাহলে আমরা দেখতে পাবো এখানে যে 17 বছর যদি বাকি থাকে, আমরা এটাকে ভাগ দিতে হবে হচ্ছে 60,000 টাকা নতুন ভ্যালু আসলে, এই যে 60,000 টাকা ডিভাইডেড বাই রিমেইনিং লাইফ টাইম হচ্ছে 17 বছর। 17 বছর হলে তাহলে আমার নতুন করে ডেপ্রিসিয়েশন কত হলো? 3,529। নতুন যে নিউ ডেপ্রিসিয়েশন হলো, তাহলে আগের থেকে কত বাড়লো? আগে তো 2,500 ছিল, এখন তো 3,500, তাহলে 1,029 টাকা। আগে ছিল 2,500, এখন হয়েছে 3,500, তাই না? তো এখানে আপনার 1,030 টাকা, 1,030 টাকা করে প্রতি বছর বাড়লো। তাহলে এখন আমি আপনাদের একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে, এটা খুবই ইন্টারেস্টিং এবং জরুরি একটা কোশ্চেন, যে আমি একটা অ্যাসেটের ভ্যালু বাড়লো, তার মানে আপাতত মনে হচ্ছে লাভ হচ্ছে, কিন্তু আলটিমেটলি কি ইনকাম স্টেটমেন্টে লাভ হচ্ছে না লস হচ্ছে বলেন তো? প্রতি বছর ইনকাম স্টেটমেন্টে লাভ হচ্ছে না লস হচ্ছে? লস হচ্ছে স্যার, কারণ আমার লস হচ্ছে, কারণ এক্সেস বেড়ে যাচ্ছে অনেক। কত টাকা তাহলে লস হচ্ছে? এই যে 1,030 টাকা, 1,029 টাকা, তাই না? তাহলে এখন কোশ্চেন হচ্ছে, যেটা কি সলিউশন বলেন তো? কি আইএস কি এরকম ভাবে ইরেশনাল কোনো কাজ করতে পারে? মানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যেভাবে মানে রিসার্চ হয়, সারা পৃথিবী প্রায় 180টা কান্ট্রির এখানে অ্যাকাউন্টিং পণ্ডিত এখানে কাজ করে, তাহলে এমন একটা ফর্মুলা আপনাদেরকে দেয়া হলো, যে ফর্মুলায় আপাতত মনে হচ্ছে অ্যাসেটের ভ্যালু বাড়ছে, কিন্তু আলটিমেটলি হচ্ছে আপনার এটা বাড়ে না, উল্টো লস হচ্ছে। তাহলে এই 1,050 টাকা কি, মানে এই লসটা কি হওয়া যৌক্তিক নাকি যৌক্তিক না? উচিত নাকি উচিত না সেটা বলেন। উচিত না স্যার। তাহলে কি করা যেতে পারে? কি করা যেতে পারে? রিভ্যালুয়েশন রিজার্ভে কি হয়? ওসিআই এ দেখানো হয়? আচ্ছা আমি বলছি, আপনি ভালো বলছেন। সেটা হচ্ছে, এই আমরা যদি ইনকাম স্টেটমেন্টে ওসিআইটা অত ডিটেইল বলিনি, এটা বলবো, তার আগে উনি বলে ফেলছে, আমি বলছি। এই যে রিভ্যালুয়েশন রিজার্ভ বাড়লো, এই অংশটা আসলে কোথাকার? ইনকাম স্টেটমেন্ট নাকি ব্যালেন্স শিট আইটেম? এটা কি ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট? এটা ব্যালেন্স শিটের আইটেম স্যার। ব্যালেন্স শিটের আইটেম, ব্যালেন্স শিট বেড়ে গেছে কিন্তু ইনকাম স্টেটমেন্ট লস হচ্ছে না, প্রতি বছর আমরা দেখতে পাচ্ছি। জি স্যার। তাহলে এখন আমাদের কি করতে হবে? আমাদের দেখতেছি আমরা যে আমাদের যে ঘটনাটা ঘটছে, ব্যালেন্স শিটে একটা অংশ বেড়ে গেছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। ব্যালেন্স শিটে আমাদের বেড়ে গেছে হচ্ছে 17,500, কিন্তু ইনকাম স্টেটমেন্টে আবার নতুন করে প্রতি বছর হচ্ছে 1,030 টাকা করে লস হচ্ছে। এখানে একটা সলিউশন আছে, খুব মনোযোগ দিয়ে শুনেন। ডেপ্রিসিয়েশন 3,530 টাকা হচ্ছে, এটা কোনো সমস্যা নাই, বাট এখানে যেটা হবে সেটা হচ্ছে, এই যে ব্যালেন্স শিট আইটেমে 17,500 আছে, এইখান থেকে প্রতি বছর যেটুকু আগের ডেপ্রিসিয়েশন এবং নতুন ডেপ্রিসিয়েশনের গ্যাপ, অর্থাৎ 1,030 টাকা, এইটা এখান থেকে নিয়ে ইনকাম স্টেটমেন্টে আপনার ওসিআই দেখায় ইনকাম দেখানো যাবে। মানে বুঝতে পারছি আমি জিনিসটা? তাহলে আপনার ওভারঅল ইনকাম স্টেটমেন্টের ইম্প্যাক্ট হবে না, কারণ আগের 2,500 টাকা চার্জ হতো, এখন হচ্ছে 3,529 টাকা। তাহলে 1,050 টাকা যে ওভারঅল বেশি ডেপ্রিসিয়েশন চার্জ করা হচ্ছে, তাহলে এক্সপেন্স পাশে নতুন করে বেড়েছে 1,029 টাকা। সেইটাকে কম্পেনসেট করার জন্য প্রতি বছর এই রিজার্ভ থেকে 1,029 টাকা করে ইনকাম স্টেটমেন্টে গেইন আনা যাবে। হ্যাঁ, গেইন অন রিভ্যালুয়েশন রিজার্ভ। তাহলে প্রথম বছরে 17,500 থেকে 1,029 টাকা বাদ দিয়ে বাদ বাকি যে 16,470 টাকা থাকবে, পরের বছর আবার 1,029 টাকা বাদ যাবে। মানে আস্তে আস্তে করে এই রিভ্যালুয়েশন রিজার্ভ থেকে যতদিন পর্যন্ত অ্যাসেটটা চলবে, ততদিন পর্যন্ত এই মানে 1,029 করে এখান থেকে অ্যাডজাস্ট হয়ে ইনকাম স্টেটমেন্টে গেইন আকারে আসবে। বোঝা গেল জিনিসটা? এবার বুঝছেন কিনা?
স্যার আমি বুঝছি, কিন্তু স্যার এখানে আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে যে আদার, এটা কি স্যার আদার ইনকামের মধ্যে পড়বে? আদার কম্প্রিহেনসিভ যে আদার ইনকাম? ইনকাম বলে তো কোনো হেড নাই ভাই, ইনকাম স্টেটমেন্টে আদার ইনকাম ছিল আগের, এখনকার হচ্ছে বলা হয় হচ্ছে ওসিআই। হ্যাঁ, তো স্যার এইটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট রুল অনুযায়ী স্যার আমি যতটুকু জানি বা শুনেছি সেটা হচ্ছে যে আমাদের একটা ট্যাক্স বা ভ্যাটের একটা ইস্যু আছে, যেটা আমাদের ইনকাম, যেটা কম্প্রিহেনসিভ যে ইনকামটা আসে। তো সেটা ক্ষেত্রে কি এটাকে আমাকে আবার স্যার কি আবার ট্যাক্স ভ্যাটের মধ্যে পড়ে যায় না, পড়ে না যাবে না কিনা? না, পড়বে না, পড়বে না, না পড়বে না। এক হচ্ছে যে আপনার এই ট্যাক্স ব্যাটের ভালো কোশ্চেন করছেন, ভালো কোশ্চেন করছেন, চমৎকার। প্রথম হচ্ছে ইউর রাইট। প্রথম হচ্ছে ফার্স্ট অফ অল বলেন কেন এটা ওসিআই হচ্ছে, এটা নর্মাল ইনকামে যাচ্ছে না কেন? প্রথম কোশ্চেন, যেটা আমাকে সম্ভবত এটা ইয়ে বলছিলেন আমাদের আমাদের কোশ্চেনটা এই যে সালমা, হ্যাঁ সালমা যে বলছিলেন ওসিআই, এই ওসিআই আসার লজিকটা কি প্রথম আপনি বলি, তারপরে ওনার অ্যান্সার দিচ্ছি। ভেরি ইন্টারেস্টিং ডিসকাশন, বলেন কেন ওসিআই তে গেল? ওসিআই তে এটা তো স্যার স্বাভাবিকভাবে তো এটা আসেনি স্যার। না না, আপনি বলার দরকার নেই, কারণ আপনি ওসিআইটা জানেন না, না জানলে বলার দরকার নেই। ওই সাল ইয়ে বলছে এই জন্য বুঝিয়ে দিই। আমাদের সালমা ইয়ে বললেন, উনি বলুক, কারণ আপনি তো আর ওসিআই জিনিসটা এখনো বুঝতে পারেননি। উনি ওসিআই কথাটা বলছে, এই জন্য আমি ওসিআই আপনাদেরকে বুঝাবো। তার আগে ওনাকে জিজ্ঞেস করতেছি কেন উনি ওসিআই বললো, প্রথম কোশ্চেন। তারপর হচ্ছে আমার যে সেকেন্ড কোশ্চেন করছে ট্যাক্স ব্যাট, ওটা বুঝাই দিব। আমি এরকম অনেক কোশ্চেন চাই, সো দ্যাট আপনারা প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবেন, মজা লাগবে। বলেন ওসিআই যে কেন নিলাম? এটাই তো আসে আফটার ট্যাক্স, ওইখানে মানে না ফর না দ্য না ইয়ারের প্রফিটের পরে আমরা ওসিআই ওই আইটেম গুলাই না না, একটা বেসিক জিনিস। আদার আচ্ছা, অপারেটিং আদার অপারেটিং না, এটা একটু মিক্স হয়ে যাচ্ছে কনসেপ্টটা, আমি চমৎকার করে বুঝাই দিই। থ্যাংক ইউ। অ্যাটলিস্ট আপনি ওসিআই কথাটা বলায় ভালো হইলো, যদিও এটা খুব অ্যাডভান্স লেভেলের। আমরা এখানে বেসিক লেভেলের প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং করছি, ওইটা একদম অ্যাডভান্স লেভেলের, বাট স্টিল কোনো সমস্যা নেই, আমি ওইটা বুঝাই দিব এখন। এটা বলায় আপনি ভালো হয়েছে, ডোন্ট ওয়ারি, আমি আপনি চিন্তা করেন না, আমি বুঝাই দিচ্ছি। বাট মাথায় রাখেন ওসিআই কি, এটা আগে বুঝি। ওসিআই বোঝার পরে বুঝবো যে ট্যাক্স ব্যাটের ইম্প্যাক্ট। একটু জটিল হয়ে গেল, বাট ইন্টারেস্টিং লাগছে যে আপনারা কোশ্চেন করছেন দেখে জিনিসটা বোঝানোর সুযোগ তৈরি হয়েছে, দেখি আমি একটু বোঝাতে পারি কিনা। বাই দিস টাইম অন্য কোনো কোশ্চেন আছে? আমি খুঁজতেছি, ওসি এর একটা প্রেজেন্টেশন আমার কাছে আছে, ওইটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। আদার কম্প্রিহেনসিভ ইনকাম, আদার কম্প্রিহেনসিভ ইনকাম, এটা একটা ভিডিও আছে, ভিডিওটা দেখে নেবেন। আমার আদার কম্প্রিহেনসিভ এর চমৎকার একটা ডিটেইল আছে। স্টিল আমি এখন আপনাদেরকে এখন বুঝিয়ে দিচ্ছি, বাট আপনারা একটু ওই ভিডিওটা একটু সার্চ করে দেখবেন। নাম হচ্ছে আদার কম্প্রিহেনসিভ ইনকাম, পেয়েছি। আদার কম্প্রিহেনসিভ ইনকাম, এখন কি আবার একটা অন্য প্রেজেন্টেশন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এবার দেখেন এইটার নাম হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, হ্যাঁ, এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম। আচ্ছা, আরেকটু ছোট্ট জিনিস বলে নেই, এটা যদিও এখানে খুব বেশি রিলেভেন্ট না, বাট জেনে রাখা ভালো। সেটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আইএসএ বা আইএফআরএস এ বলা আছে এই স্টেটমেন্টের নাম হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস। খেয়াল করেন, প্রফিট অর লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম। এবার আমি শুধু বলি, আমাদের ইন্স্যুরেন্স কোম্পানির যে রেগুলেটর, হ্যাঁ, ইন্স্যুরেন্স অ্যাক্টে যেখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্টেশন করার কথা বলা আছে, এই জায়গায় একটু ডিফারেন্স আছে। এখানে আপনি খেয়াল করবেন, এখানে প্রফিট অল না দিয়ে প্রফিট এন্ড লস লেখা আছে, ঠিক আছে? আলটিমেটলি একটা অর্গানাইজেশনে আইদার প্রফিট হবে অথবা লস হবে, প্রফিটও হবে লস হবে, এমন হওয়ার তো কোনো সম্ভাবনা নেই। কি বলেন? বুঝতে পারছি আমি কথাটা? জি স্যার। তো এইটা হচ্ছে আমাদের দেশের যে রুল আছে, আমাদের দেশের যে রেগুলেশন আছে, সেই রেগুলেশনে একটা চ্যালেঞ্জ যে লোকাল কি কি আছে। আপনার বাংলাদেশ ব্যাংকের কিছু বাংলাদেশ ব্যাংকের যে রুলস আছে, সেখানে ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিরকম প্রেজেন্ট হবে সেটা ওখানে বলা আছে, ঠিক আছে? আরেকটা কি বলা আছে? আরেকটা বলা আছে হচ্ছে যারা
ব্যাংকের বাইরে আরো কিছু কোম্পানি আছে, যেমন ধরেন কি আছে যে আপনার যেটাকে বলা হয় হচ্ছে যে ব্যাংকের বাইরে আরেকটা আছে, সেটাকে বলা হয় ইন্স্যুরেন্স কোম্পানি, তাদের একটা ফরম্যাট আছে। আর বাংলাদেশের কোম্পানি একটা ফরম্যাট বলা আছে। তো নরমালি আইএফআরএস এ খুব ক্লিয়ারলি বলা আছে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, বাট ইন্স্যুরেন্স কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের যে ফরম্যাট দেয়া আছে ইন্স্যুরেন্সের অ্যাক্টে, আইনে, সেখানে প্রফিট অর লসের জায়গায় আছে প্রফিট এন্ড লস। তো এই জায়গায় আইএফআরএস সাথে ডিফার করে। তো এটা জাস্ট জানায় রাখলাম, আপনারা জেনে রাখলেন। সো এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। এখন আসেন, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একটা ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট, আগে যেটা ইনকাম স্টেটমেন্ট বলা হতো সেটাকে এখন বলা হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম। প্রথমে রেভিনিউ শুরু হয়, রেভিনিউ অথবা সেলস, তারপর এক্সপেন্স গুলো এখান থেকে বাদ যায়। হ্যাঁ, এক্সপেন্স মানে ডাইরেক্ট এক্সপেন্স, সিওজিএস এন্ড আদার্স। তারপর তো আমরা জানি জিপি পাই, জিপি থেকে আমাদের হচ্ছে যে আদার অপারেটিং এক্সপেন্স বাদ যায়। তারপরে হচ্ছে যদি কোনো অ্যাসোসিয়েটেড ইনভেস্টমেন্ট থাকে সেখান থেকে প্রফিট যোগ হয়। এরপরে আপনার প্রফিট বিফোর ট্যাক্স হয়, এবার ইনকাম ট্যাক্স এক্সপেন্স বাদ দিয়ে প্রফিট ফ্রম কন্টিনিউইং অপারেশন। তারপরে যদি কোনো ডিসকন্টিনিউইং অপারেশন থাকে, এইটার আবার আলাদা একটা আইএফআরএস আছে, আইএফআরএস 5, সেখান থেকে যদি কোনো ডিসকন্টিনিউ অপারেশন থেকে কিছু ইনকাম আসে তাহলে আপনি পেলেন হচ্ছে প্রফিট ফর দ্য ইয়ার, এটা পেলেন। এরপরে আমাদের বলছিলেন যে এখানে যে আদার কম্প্রিহেনসিভ ইনকাম, সেই জায়গায় একটা একমাত্র জিনিস আপনাদেরকে বলি, এই আদার কম্প্রিহেনসিভ ইনকাম ইজ এ ইনকাম যেটা আসলে আনরিয়ালাইজ ইনকাম। তার মানে ক্যাশ টাকায় হয় নাই, ক্যাশ টাকায় হয় নাই, কিন্তু আপনি একটা অ্যাসেট ধরেন, আপনি একটু আগে যেটা দেখাচ্ছিলাম যে 50,000 টাকার হিস্ট্রিক্যাল কস্টের একটা জিনিস আমি যেটা কিনেছিলাম 50,000 টাকায়, সেখানে আমি 3 বছরে 2,500 টাকা করে প্রতি বছর আড়াই চার্জ করে 7,500 টাকা চার্জ করেছি। সো হিস্ট্রিক্যাল কস্ট 50,000 টাকা, লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 7,500 টাকা, বুক ভ্যালু অথবা ক্যারিং ভ্যালু, হ্যাঁ, সেটা হচ্ছে 42,500। এরপরে এসে আপনি মার্কেটে দেখলেন, রিভ্যালুয়েশন মডেলে যে দেখলেন যে এই অ্যাসেটটার ভ্যালু আছে 60,000 টাকা, তাহলে এখানে 42,500 থেকে 60,000 টাকা ডিফারেন্স হচ্ছে 17,500 টাকা। এটা কি রিয়ালাইজ গেইন নাকি আনরিয়ালাইজড গেইন বলেন তো আমাকে? আনরিয়ালাইজড। রাইট, এই অংশটাই হচ্ছে আপনার এই আনরিয়ালাইজ। তো এখানে এই যে রিভ্যালুয়েশন বলছি না, এই রিভ্যালুয়েশনের ওই পোরশনটা যেটা হচ্ছে একটু আগে দেখালাম সেটা আনরিয়ালাইজ হবে। ওই যে দেখেন, এবার রিলেট করে দিই, আমি সেই জায়গায় আবার যাই আপনাদেরকে। এই যে বললাম যে ডেপ্রিসিয়েশনের ওভার যে 2,500 টাকা চার্জ হতো আগে, এখন হচ্ছে 3,530 টাকা, তাহলে এই 1,030 টাকার অংশটা আমি ইনকাম স্টেটমেন্টে ওই ওসিআই পার্টে এসে, যেটা বলছিলেন আমাদের হচ্ছে সালমা না কি বলে, সালমাই বলছিলেন না? জি স্যার, জি, সালমা বলছিলেন যে এখানে আমাদের এই টাকাটা হচ্ছে আদার কম্প্রিহেনসিভ ইনকাম, ওসিআই তে যাবে। এই টাকাটার ভ্যালু কত? 1,030 টাকা। এই পোর্শনটা হয়ে গেলে এবার যে কোশ্চেন করেছেন আপনি ট্যাক্স ভ্যাটের ইস্যুটা, ট্যাক্স ভ্যাটের কোশ্চেনটা কে করছেন একটু কাইন্ডলি আবার বলবেন, মানে নামটা বলবেন। সাকিব স্যার। সাকিব, আচ্ছা, সাকিবের অ্যান্সার আমি চমৎকার করে দিচ্ছি, আপনি খেয়াল করেন সবাই। ট্যাক্সের একটা অন্য ব্যাপার আছে, ট্যাক্সের একটা প্রিন্সিপাল আছে, সেই প্রিন্সিপাল হচ্ছে আজকে নগদ কালকে বাকি। এর মানে কি বলেন তো? আজকে নগদ কালকে বাকি দোকানে এই সাইনবোর্ডটা দেয়, মানে কন্টিনিউয়াসলি যেদিন যাবেন সেদিনই আপনি আজকে, আর কালকে মানে আগামী কালকে বাকি, কোনো দিনের আগামী কালকে হবে না, যেদিন যাবেন সেদিনই নগদ। তার মানে ইনকাম ট্যাক্স আসলে বেসিক্যালি নগদে বিশ্বাস করে। এই কারণে আমরা যে অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং করি, আমরা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়াবল হয়, আমরা খরচের টাকা দেই নাই, বাট খরচটাকে এক্সপেন্স আকারে দেখাই। ধরেন আমি 3 বছর পর একটা খরচ করব, তাও কিন্তু আমি এটাকে প্রভিশন করে আমি এটাকে পেয়াবল করে রাখি। আবার 1.5 বছর পরে একটা টাকা পাবো, সেটা অ্যাকাউন্ট রিসিভেবল করে রাখি। ইনকাম ট্যাক্স অথরিটি 3 বছর পরে যখন পেমেন্ট করবেন তখন নর্মালি অ্যালাউ করার কথা, আর যখন 2 বছর পর টাকা পাবেন ক্যাশ তখনই আপনাকে অ্যালাউ করার কথা। এই যে ইনকাম ট্যাক্স অথরিটি নগদের বিশ্বাসী, যে কারণে always there is a difference between the income tax authority assessment and your financial statement. এই ডিফারেন্সটাকে, দুইটা ডিফারেন্স আছে, একটা পার্মানেন্ট ডিফারেন্স, একটা টেম্পোরারি ডিফারেন্স। এই যে টাইমিং ডিফারেন্স, এটাকে টেম্পোরারি ডিফারেন্স বলে। এই টেম্পোরারি ডিফারেন্স অলওয়েজ থাকে। ইনকাম ট্যাক্স অথরিটি বলে যে আপনি হয়তো সাম অফ ইয়ার ডিজিট মেথডে ডেপ্রিসিয়েশন করেন, অথবা আপনি ডাবল ডিক্লাইনিং করেন, আপনি তো স্ট্রেট লাইনে করছেন।
সো দেয়ার ইজ এ টেম্পোরারি ডিফারেন্স। এই টেম্পোরারি ডিফারেন্সটাকে মিটিগেট করার জন্য দেয়ার ইজ এ আইএস, দিস আইএস ইজ কল্ড আইএস 12। আমি নেক্সট ক্লাসে, এটা খুবই একটা কঠিন আইএস, আমি আপনাদের বুঝাই দিব কারণ এটা প্র্যাকটিক্যালি আপনাদের লাগে। হ্যাঁ, তো এই যে আপনি একটু আগে বললেন যে আমি এই যে আনরিয়ালাইজ 1030 টাকা দেখালাম, এটা আমার বুকস অফ অ্যাকাউন্টস ইনকাম হিসেবে দেখাবো আদার কম্প্রিহেনসিভ ইনকাম আকারে, কিন্তু ইনকাম ট্যাক্স অথরিটি এখানে কোনো ট্যাক্স চাইবে না, বিকজ দিস ইজ নট এ রিয়ালাইজ প্রফিট। বোঝা গেছে সাকিব? জি স্যার, বুঝছি স্যার, কিন্তু স্যার এর কথাটা হচ্ছে যে আমি ওটাকে কি ক্যাটাগরি করে দেখাবো যে এটা আমার আনরিয়ালাইজ প্রফিট, এটা আমার রিয়ালাইজ প্রফিট? ওসিআই মানে কি? ওসিআই মানে কি? একটু আগেই তো বললাম, জি স্যার, জি স্যার। ওসিআই তো ওই যে সালমাও তো বললো যে আগে যেগুলো প্রফিট টফিট ট্যাক্স দেওয়ার পরে আপনি এসে পরে দেখাইলেন যে এটা ওসিআই আইটেম। তো ওসিআই আইটেম তো জানাই যাচ্ছে যে এটা আসলে আনরিয়ালাইজ, এটা তো ক্যাটাগরাইজ আলাদা করাই। আর জি স্যার, ব্যালেন্স শিটের বুঝছি ফেস, স্যার। জি জি ঠিক আছে। সো অনেক ইম্পর্টেন্ট একটা ডিসকাশন কিন্তু করলাম, আমি শিওর যে আপনারা বুঝেছেন, কেউ বুঝেননি এমন আছেন? এটা কিন্তু খুবই প্র্যাকটিক্যাল এবং একটু কমপ্লিকেটেড পথে, বাট আমি খুব ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি। আই হোপ যে আপনারা বুঝতে পারছেন। এনি কোশ্চেন রিগার্ডিং? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে ওকে, তাহলে আমরা এখন এটা শেষ করি, ওই যে প্রেজেন্টেশনটা শেষ করি। তো এরপরে আছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন তো খুবই সহজ জিনিস, আমরা জানি। হ্যাঁ, ডেপ্রিসিয়েশন আমরা জানি যে কি কি মেথডে হয়। সে গতকালকে ক্লাসে আপনারা বলতেছিলেন যে সব জায়গায় স্ট্রেট লাইন কেন করে না, সব জায়গায় স্ট্রেট লাইন করে না, যেসব জায়গায় হচ্ছে যে প্রোডাকশন ইউনিট অনুযায়ী অনেক জায়গায় করে। ঠিক আছে, এটা গেল একটা। তারপরে একটা জিনিস ছিল হচ্ছে যে ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট, তারপরে ডেপ্রিসিয়েশন পিরিয়ড, এগুলো থাকে, এটা কোনো মেজর সমস্যা নেই, এটা একটা উদাহরণ দেয়া আছে, এটা বলার কিছু নাই। ইম্পায়ারমেন্ট অফ অ্যাসেট, যেটা আইএস 36 এ আছে, সেই ইম্পায়ারমেন্ট টেস্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু ব্যালেন্স শিট বলতেছি, ইম্পায়ারমেন্ট টেস্টটা একটু এক লাইনে দেখাই দিই, বিকজ এটা না দেখালে আবার ইনকমপ্লিট থেকে যায়, বিকজ আমরা তো আপনাদেরকে প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং এ যেটা যেটা আপনার লাগে সেটা তো আপনাকে দেখাতেই হবে। সো ইম্পায়ারমেন্ট, আমাকে এবার কি ইম্পায়ারমেন্টের শিটটা দেখা যাচ্ছে? জি। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমাদের ক্লাসটার নাম প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং। এখানে কিন্তু আইএফআরএস ক্লাস না, বাট আমি কিন্তু আইএফআরএস এর সাথে যেখানে যেটুকু প্রয়োজন সেটুকু দেখিয়ে দিচ্ছি। কিন্তু এর পরেও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয়, একটা সহজ বুদ্ধি হচ্ছে ওই আইএফআরএসটা অলরেডি আমার ভিডিও করা আছে, এবং আলহামদুলিল্লাহ বাংলায় আইএফআরএস এর কোনো, বাংলায় আইএস অথবা কোম্পানি ল রিলেটেড কোনো সার্চ দিলেই আমারটাই পেয়ে যাবেন ইনশাল্লাহ, এবং ডিটেইল করে বলা আছে। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে ওই ভিডিওটা দেখে না বুঝেন, আমাদের গ্রুপে কোশ্চেন করেন। আমি চাচ্ছি যে আপনারা এই ক্লাস শেষ হয়ে গেলেও এই গ্রুপটাতে অ্যাক্টিভ থাকেন এবং আমাকে কোশ্চেন করেন। আমি যদি যতটুকু সম্ভব ইনস্ট্যান্ট অ্যান্সার দিব, না যদি ইনস্ট্যান্ট না দিতে পারি চেক করে আপনাদেরকে ব্যাক করব। ঠিক আছে, তাহলে ইম্পেয়ারমেন্টের মানে কি আমাকে একজন কেউ বলেন তো? স্যার আপনি কি পিডিএফ গুলো আমাদেরকে শেয়ার করবেন? হ্যাঁ হ্যাঁ, পিডিএফ শেয়ার করব। আপনারা একটা কাজ করেন গ্রুপে, যে আমি কোন কোন জিনিসগুলো দেখিয়েছি, হ্যাঁ একটা লিস্ট কেউ একজন বানায়েন যারা ক্লাস করছেন, তাহলে আমি আসলে অনেক সময় অনেক কিছু দেখিয়েছি, আপনাদের কি কি প্রয়োজনে জুবাইয়ের এই কাজটা করতে পারেন, জুবাইয়ের সবগুলো ভিডিও দেখেন, সেটা লিস্ট বানায়েন, আমি ওইগুলো পিডিএফ করে আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, মানে গ্রুপেই দেখি একটা একটা করে আজকে থেকেই আপলোড করা শুরু করি। আচ্ছা, ইয়েস, এটা পাবেন আপনি। এবার বলেন তো হোয়াট ইজ ইম্পেয়ারমেন্ট? ইম্পেয়ারমেন্টের কথাটা অর্থ কি? একটা তো পেলাম রিভ্যালুয়েশন অফ অ্যাসেট, যেটা হচ্ছে আইএস 16 শেষ করলাম। এখন ইম্পায়ারমেন্ট নিয়ে কথা বলছি, হোয়াট ইজ ইম্পায়ারমেন্ট? ইম্পেয়ারমেন্ট লস কনসিডার করা হয় মানে ট্রেডিং অ্যামাউন্ট থেকে যখন ফেয়ার মার্কেট ভ্যালুটা কমে যায় তখনই ইম্পেয়ারমেন্টটা কনসিডার করা হয়। ওকে ওকে, ইউ আর রাইট। সো এই স্লাইডটা বুঝাইলে আই হোপ যে আপনারা একদম ইম্পেয়ারমেন্ট ক্লিয়ার হবেন। মানে পরে যদি আরো অ্যাডভান্স লেভেলে করতে হয়, ভিডিও আছে, ক্লাস করতে পারবেন, বা অন্য জায়গায় আইএফআরএস আইএস পড়ে নিতে পারবেন। বাট আপনাদের প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং এর জন্য এইটুকু হলেই আপাতত চলবে। সেটা হচ্ছে ইম্পেয়ারমেন্ট, এই স্লাইডে সবই দেওয়া আছে। লেটস সে আমি একটা উদাহরণ দিলে, একটা গাড়ি, ঠিক আছে, গাড়িটা আপনি কিনেছিলেন 5 বছর আগে বা 3 বছর আগে। 3 বছর আগে এই গাড়িটা কিনেছিলেন হচ্ছে আপনার 20 লাখ টাকায়। 10 বছরে ডেপ্রিসিয়েশন হয়ে যাবে। সো 10 বছরে হলে আপনি এটা প্রতি বছর 2 লাখ টাকা করে, মানে 3 বছরে 6 লাখ টাকা অলরেডি হয়ে গেছে। সো এই অ্যাসেটটার ক্যারিং ভ্যালু বা বুক ভ্যালু আছে 14 লাখ টাকা। তাহলে বোঝা গেল যে আমি 3 বছর মোট 3 বছর আগে একটা গাড়ি কিনেছিলাম, যেটা ডেপ্রিসিয়েশন হবে স্ট্রেট লাইনে, কোনো স্ক্র্যাপ ভ্যালু আমি ধরি নাই,
এবং 10 বছরে প্রতি বছর 2 লাখ টাকা করে ডেপ্রিসিয়েশন চার্জ হয়ে যাবে। সো আমি আফটার 3 ইয়ার্স এসে দেখলাম যে এই অ্যাসেটটা 20,000 টাকায় কিনলেও আজকের বুক ভ্যালু অথবা ক্যারিং ভ্যালু অথবা রিটার্ন ডাউন ভ্যালু যাই বলি না কেন একই জিনিস, সেটা এসে দাঁড়ালো 14 লাখ টাকা। তাহলে এখানে এটা 14 লাখ টাকা পেলাম। এবার একটা সংজ্ঞা এখানে বলতে হবে, রিকভারেবল অ্যামাউন্ট। হোয়াট ইজ রিকভারেবল অ্যামাউন্ট? এই কথাটা যদি কেউ বলেন, সেটা রিকভারেবল অ্যামাউন্টের আবার দুইটা পার্ট আছে। সেটা হচ্ছে একটু পরে দিতে হবে, এটা এখানে নাই মনে হয়, এটা একটু ছবিটা পরে আছে। রিকভারেবল অ্যামাউন্ট একটা ছবি তো থাকার কথা ছিল, নাহলে আমি বলে দিচ্ছি। এই যে হ্যাঁ, রিকভারেবল অ্যামাউন্ট হচ্ছে দুইটা জিনিস। সেটা হচ্ছে রিকভারেবল অ্যামাউন্ট হচ্ছে ফেয়ার ভ্যালু লেস কস্ট অফ সেলস। মানে কি, ওই যে 14 লাখ টাকার গাড়ি, ঠিক আছে, ওই 14 লাখ টাকার গাড়িটা, 14 লাখ টাকার ক্যারিং অ্যামাউন্টের গাড়িটা যদি আমি বিক্রি করতে চাই, তো বিক্রি করতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে হয়তো ওই যে বিক্রয়.com, এখন কি ওগুলো আছে কিনা আমি জানি না, অ্যাড দেখি না, বিক্রয়.com, OLX, বিভিন্ন কিছু আছে, ওখানে আমি অ্যাডভার্টাইজমেন্ট দিব গাড়িটা সেল করার জন্য। তো ওখানে একটা খরচ আমাকে দিতে হবে। সো গাড়িটা ধরেন সেল করতে পারলাম, লেটস সে আমি গাড়িটা আমি 14 লাখ টাকা আমার বুক ভ্যালু আছে, আমি গাড়িটা ঠিক করলাম যে 13,000 টাকা, 13 লাখ টাকায় সেল করা যাবে, আর তার জন্য আমাকে কমিশন দিতে হচ্ছে এই সেল করার যে ব্রোকার, তাকে দিচ্ছে 20,000 টাকা। তাহলে আমি নেট পাবো কত? তাহলে আমি ফেয়ার ভ্যালু 13,000 টাকা, মানে আমি দাম পাচ্ছি 13,000 টাকা, আর কস্ট হচ্ছে এটাকে ব্রোকারেজ দিতে হচ্ছে ব্রোকারেজের কমিশন বা কমিশন দিতে 20,000 টাকা। তাহলে আমি নেট ফেয়ার ভ্যালু পাচ্ছি হচ্ছে 12,80,000 টাকা। তাহলে 12,80,000 টাকা এখানে পেলাম, খেয়াল করেন 12,80,000। আর এখানে ভ্যালু ইন ইউজ, এটা একটা জটিল ক্যালকুলেশন, এটা একটু শুনে রাখেন, থিওরিটিক্যালি শুনে রাখেন, প্র্যাকটিক্যালি করা একটু কঠিন। ভ্যালু ইন ইউজ মানে হচ্ছে যে কোনো একটা অ্যাসেট আগামী যত বছর এই অ্যাসেটটা থাকবে, হ্যাঁ, মানে এই লাইফ টাইমে আপনি ইউজ করে যে বেনিফিট পাবেন, সেই বেনিফিট গুলোর মনিটারি ভ্যালুকে প্রেজেন্ট ভ্যালু করলে বলা হয় ভ্যালু ইন ইউজ। তার মানে আমি আরেকটু সহজ করে দেই, আমি একটা মেশিন কিনলাম, অথবা গাড়ির উদাহরণ দিই, গাড়ি আমার বাসা সেগুন বাগিচায়, আমি অফিস করতে হয় মনে করেন যে গাজীপুরে, টঙ্গীতে, তো আমি প্রতিদিন এই গাড়িটা ইউজ করি। তো গাড়িটা যদি না থাকতো তাহলে আমার আসা যাওয়ার পিছনে 2,000 টাকা করে খরচ হতো। তাহলে প্রতিদিন 2,000, ঠিক আছে, টাকা খরচ হচ্ছে। সো এই আবার আমি যদি মানে তেল খরচ হচ্ছে, মানে 2,000, মানে ভাড়া দিতে 2,000 টাকা, কিন্তু তেল খরচ আমার এডিশনাল, ভাড়া তো দিতে 2,000 টাকা, কিন্তু আমি গাড়িটার বেনিফিট 2,000 টাকা পাচ্ছি, কিন্তু ওর থেকে আবার তেলের খরচ, ড্রাইভার খরচ ধরেন 500 টাকা চলে যাচ্ছে। তাহলে নেট আমি প্রতিদিন 1,500 টাকা এই গাড়িটা দিয়ে আমার সেভ হচ্ছে। তাহলে বছরে আমি কয়দিন অফিস করি সেটা দিয়ে আমি পেয়ে যাব আমার কি পরিমাণ বেনিফিট হচ্ছে। তা আগামী 5 বছর যদি আমি এরকম বেনিফিট প্রতি বছর 2 লাখ 2 লাখ 2 লাখ 2 লাখ করে 5 বছর পাই, তাহলে এইটাকে যদি আজকে প্রেজেন্ট ভ্যালু করি, এটাকে বলে ভ্যালু ইন ইউজ। তাহলে আমি দুটো জিনিস পেলাম, একদিকে পেলাম হচ্ছে ফেয়ার ভ্যালু লেস কস্ট অফ সেলস, তার মানে নেট ফেয়ার ভ্যালু, আর একটা ভ্যালু ইন ইউজ। এই দুইটার বড়টাকে বলা হয় রিকভারেবল অ্যামাউন্ট। বোঝা গেছে? একটু কঠিন জিনিসটা, কিন্তু বোঝা যাচ্ছে তো? সালমা একটু বুঝাই দিবেন অন্যদেরকে আমি কি বললাম? স্যার হ্যাঁ, এটাই রিকভারেবল অ্যামাউন্ট। যেটা ভ্যালু ইন ইউজ হচ্ছে আমরা সে ফর এক্সাম্পল মানে ওই অ্যাসেটের রিমেইনিং লাইফকে আমরা মেইনলি আমরা স্ট্যান্ডার্ড 5 বছর ধরি, ওটার যে ক্যাশ নিট ক্যাশ যে ফ্লো আসবে এটাকে আমরা ডিসকাউন্টেড ভ্যালু করব। ওইটার ডিসকাউন্টিং করে যেটা আসে সেটা হচ্ছে আমার নিট যে সেটা ভ্যালু ইন ইউজ। আর এই পাশে পাচ্ছি ফেয়ার ভ্যালু, এবং ফেয়ার ভ্যালু থেকে ওই ফেয়ার ভ্যালু এবং ওইটাকে সেল করতে ওইটা রিলেটেড যত কস্ট আসে ওইটা আমরা বাদ দিব, এজেন্ট কস্ট বা আদার। এই দুইটার মধ্যে যেটা হায়ার, এই দুইটার মধ্যে যেটা হায়ার, জি, এটা এখানে 12,80,000 পেলাম, এখানে 10 লাখ পেলাম। তাহলে এখানে পেলাম হচ্ছে 13 লাখ টাকায় সেল করতে পারি, আর 20,000 টাকা ব্রোকারেজ কমিশন, তাহলে বাদ দিয়ে 12,80,000। আর ভ্যালু ইন ইউজ পেলাম 10 লাখ টাকা। তাহলে কোনটা নিব রিকভারেবল অ্যামাউন্ট? হায়ার 12,80,000 যেটা হায়ার সেটাই আমার রিকভারেবল। তাহলে এখানে হয়তো 12,80,000। তাহলে এখানে ক্যারিং ভ্যালু ছিল কত? ক্যারিং ভ্যালু কত ছিল? উদাহরণটা দিয়েছিলাম কত টাকা মনে আছে?
স্যার 13 লক্ষ 14 লাখ টাকা দিয়েছিলেন স্যার, 14 না লাখ। 14 লাখ, এত দ্রুত ভুলে গেলে হবে। বলছিলাম অ্যাসেটটা কিনছি হচ্ছে 20 লাখ টাকা, 6 লাখ টাকা ডেপ্রিসিয়েশন হওয়ার পরে ক্যারিং ভ্যালু হচ্ছে 14 লাখ টাকা। 14 লাখ টাকা ক্যারিং অ্যামাউন্ট আর রিকভারেবল অ্যামাউন্ট পেলাম হচ্ছে 12 লাখ 80। তাহলে ইম্পেয়ারমেন্ট লস কত? 20,000 টাকা স্যার। কি বললেন? উল্টা 1 লাখ 1,20,000 টাকা, 1,20,000 টাকা। বুঝতেছেন না কেন জুবাইর? সহজ জিনিস তো। আবারও বলি সেটা হচ্ছে আমি একটা অ্যাসেট স্যার কিনেছিলাম। বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি। 14 লাখ থেকে 12 লাখ 80,000 টাকা গেছে। ঠিক আছে স্যার। রাইট, ওকে। মানে আমি বলতেছি যে একটা গাড়ি কিনছিলাম, যে গাড়িটার ভ্যালু হচ্ছে 20 লাখ টাকা। 3 বছরে 2 লাখ টাকা ডেপ্রিসিয়েশন করার ফলে আজকের ক্যারিং ভ্যালু অথবা রিটেন ডাউন ভ্যালু অথবা বুক ভ্যালু পেলাম 14 লাখ টাকা। আর এই পাশে বলতেছিলাম রিকভারেবল অ্যামাউন্ট। রিকভারেবল দুইটা পার্ট। একটা বলছিলাম যে গাড়িটা এখন কয় টাকা সেল করতে পারি এবং এই সেলের জন্য সেল করে আনতে কয় টাকা খরচ হতো। আমি দেখেছি 13 লাখ টাকা সেল করতে পারি, কিন্তু কমিশন দিতে হচ্ছে 20,000 টাকা। তাহলে পেলাম 12 লাখ 80। আর একটা হিসাব করলাম এই গাড়িটা ইউজ করে আমি কি বেনিফিট পাইতে পারি আগামী 5-7 বছর, যে বছর লাইফ টাইম আছে 7 বছর, বা 10 বছরে 3 বছর 7 বছর, 7 বছরের যে বেনিফিট পাবো সেটাকে প্রেজেন্ট ভ্যালু করে পেলাম 10 লাখ টাকা। 10 লাখ আর 12 লাখ 80 ভিতরে বড় হচ্ছে হুইচ এভার ইজ হায়ার, সেটা হচ্ছে 12 লাখ 80। তাহলে এই রিকভারেবল অ্যামাউন্ট পেলাম 12 লাখ 80 আর ক্যারিং ভ্যালু আছে হচ্ছে 14 লাখ। তাহলে এই ডিফারেন্স 1 লাখ 20 হচ্ছে ইম্পেয়ারমেন্ট লস। এবার আমি বলি একটু চেঞ্জ করে দেই। এই যে বলছিলাম ফেয়ার ভ্যালু, এমন যদি হয় যে গাড়িটা আমি সেল করতে পারছি 15 লাখ টাকায়, ধরলাম 15 লাখ টাকায় সেল করতে পারছি, আর 20,000 টাকা ব্রোকারেজ কমিশন, তাহলে কত হয়? 14 লাখ 80। আর এদিকে ফেয়ার ভ্যালু পেয়েছিলাম 10 লাখ টাকা। তাহলে এই 10 লাখ টাকা ফেয়ার ভ্যালু, সরি এই যে ভ্যালু ইন ইউজ পেলাম 10 লাখ টাকা, ভ্যালু ইন ইউজ পেয়েছিলাম 10 লাখ টাকা, আর ফেয়ার ভ্যালু লেস কস্ট পেয়েছিলাম 14 লাখ 80,000 টাকা। তাহলে রিকভারেবল অ্যামাউন্টে কত আনবো? এখানে কত আনবো বলেন তো? 14 লাখ 80। 14 লাখ স্যার 80। যেটা বড় স্যার ওটাই তো আসবে। হ্যাঁ, তাহলে 14 লাখ 80। যেটা বড় কেন বলছেন? আমি তো বলেই দিচ্ছি 14 লাখ 80, সেটা অ্যান্সার হবে 14 লাখ 80। যেটা বড় কেন? আপনি তো বললামই যে ভাই এখানে 14 লাখ 80 আসে হচ্ছে আপনার ফেয়ার ভ্যালু লেস কস্ট, আর 10 লাখ টাকা আসে হচ্ছে ভ্যালু ইন ইউজ। তাহলে বড় তো 14 লাখ 80, তাই অ্যান্সার হবে 14 লাখ 80। যেটা বড় সেটা বলার দরকার কি? 14 লাখ 80। তাহলে 14 লাখ 80 আর এদিকে হচ্ছে 14 লাখ, এটার ভিতরে মানে তখন কি ইম্পেয়ারমেন্ট লস হবে কি হবে না? হবে না। তখন কি হবে না হবে স্যার। বলেন তো? তখন কি হবে বলেন? উল্টা তখন কি করা যেতে পারে বলেন তো, কি হবে? এবার দেখি বুদ্ধি কাজ করে কিনা দেখি, বলেন। এটা ওই যে রিকভারেবল অ্যামাউন্টের না সাথে না 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 স্যার ইমপ্লয়মেন্ট গেইন হবে নাকি? ইমপ্লয়মেন্ট গেইন না 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 কিছু, আরে ভাই না, না, একটু আগে বললাম, gain না। আজকে আপনাদের একটু মনোযোগ কম দেখতেছি। প্রথমটাই পড়াইলাম রিভলিউশন মডেল। রিভলিউশন মডেলে কি বলছিলাম যে একটা অ্যাসেট যদি তার কস্টের থেকে বেশি হয় তখন রিভ্যালু করা যায়। সেটা তো একটু আগেই পড়াইলাম, সেই কথাটা বলতে পারলেন না। আমি খুব কষ্ট পেলাম আজকে আপনাদের মনোযোগ দেখে। এখানেই তো দেখাইছিলাম রে ভাই, যে একটু আগেই দেখাচ্ছিলাম আমি আপনাদেরকে যে এই যে ওইটা দেখায় তো এখানে আসলাম। এখানে দেখাচ্ছিলাম না, এই যে দেখাচ্ছিলাম কি, এই জিনিসটা একটু আগে দেখাইছি যে একটা অ্যাসেটের হচ্ছে আপনার একটা অ্যাসেটের রিভ্যালুয়েশন মডেল কেমন হয়। ক্যারিং অ্যামাউন্ট যদি হয় হচ্ছে লেটস সে ওই যে বললাম যে আপনার বুক ভ্যালু ক্যারিং ভ্যালু আছে 14 লাখ টাকা, আর আপনি মার্কেটে যাচাই করে নেট ভ্যালু পেলেন হচ্ছে কত? নেট ভ্যালু পেয়ে গেলেন আপনি হচ্ছে যে 14 লাখ 80,000 টাকা। তাহলে 80,000 টাকা তো আপনার রিভ্যালুয়েশন গেইন হলো। আর রিভ্যালুয়েশন গেইন হলে সেটার এন্ট্রিটা কি হয়? সেটা হচ্ছে আপনার ক্রেডিট হয় রিভ্যালুয়েশন সারপ্লাস, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট হয়। সেইটার এক্সাম্পলটাই কিন্তু এই যে একটু আগে আপনাদেরকে এই যে এইখানে দেখাচ্ছিলাম, বা আমি ওই যে এক্সেলে দেখালাম। এবার কি বোঝা গেছে? এই জি যে স্যার। জি স্যার। হ্যাঁ? তাহলে আমি আপনাদেরকে একই সঙ্গে দুইটা আইএস বুঝাই দিলাম, যেটা হচ্ছে ব্যালেন্স শিট রিলেটেড আইএস। একটা হচ্ছে আপনার আইএস 16 আর একটা হচ্ছে আইএস 36। একটাকে হচ্ছে রিভ্যালুয়েশন, সরি, একটা হচ্ছে পিপিই প্ল্যান্ট প্রপার্টি এন্ড ইকুইপমেন্ট, আরেকটা দেখালাম ইম্পেয়ারমেন্ট। সো আলটিমেটলি হচ্ছে এই জিনিসটার উদ্দেশ্য কি? এই দুইটা আইএফআরএস এর যে ডিসকাশনটা করলাম, আমি প্রায়শই আইএফআরএস বলি, আপনাদেরকে বলে রাখি আইএস গুলোকেও কিন্তু আইএফআরএসই বলে, মানে সবগুলো। মানে আমাদের যে ভ্যালিড হচ্ছে আপনার 24টা না কত বলে, হ্যাঁ 24টা আইএস আছে এবং 16টা আইএফআরএস আছে। এই 40টা টোটালি হচ্ছে 24টা না একটু বেশি, 27টা বোধ, যাই হোক এটা আমরা দেখেছিলাম ওখানে।
আমরা যে একটা ভিডিওতে আছে দেখেন। সো যে কয়টা আইএস এবং আইএফআরএস ভ্যালু এখন ভ্যালিড আছে, এই টোটাল আইএস আইএফআরএস গুলোকে একসঙ্গে আইএফআরএস বলা যায়। হ্যাঁ, ফার্স্ট। তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা এইটা কেন করছি, কেন এই জন্য করছি, আমরা একটা অ্যাসেট কিনলাম, এই অ্যাসেটটা যে কিনে ফেললাম, এই অ্যাসেটটার আপনার মানে আমি যে ইউজ করছি, আমি বোঝার চেষ্টা করতেছি যে আলটিমেটলি আমি আপনাদেরকে একটা জিনিস সবসময় বলি, বা এটা কমন জিনিস, যে অ্যাকাউন্টিং এর অর্থ কি। অ্যাকাউন্টিং এর অর্থ হচ্ছে যে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল যে পজিশন বা স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইউজাররা যাতে করে কোনো মিসগাইড না হয়, প্রপার ইনফরমেশন পায়, এটাই হচ্ছে আমাদের অ্যাকাউন্টেন্টদের কাজ। তার মানে হচ্ছে আমাদের কাজটা হচ্ছে ট্রু রিফ্লেকশন অফ দ্য স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন এন্ড ইনকাম স্টেটমেন্ট এন্ড আদার্স। তার মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর যে জিনিসগুলো দেখাবো সেটা যেন ট্রু রিফ্লেকশন হয়। এখন আপনি একটা অ্যাসেট কিনে ফেলেছিলেন 5 বছর আগে, তার প্রতি বছর ডেপ্রিসিয়েশন করে 10 লাখ টাকায় কিনে এখন আপনি দেখাচ্ছেন 8 লাখ টাকা ভ্যালু। এখন আপনি ডে টু ডে অপারেশন ইনভলভ, আপনি জানেন যে এই মেশিনটা এখন 2 লাখ টাকাও সেল করা যাবে না, 2 লাখ টাকাও সেল করা যাবে না যদিও আপনি বুক ভ্যালু দেখা রাখছেন 8 লাখ টাকা। তাহলে এইটা আপনি জানেন যে 8 লাখ টাকার ভ্যালু আমি যদি বিক্রি করতে চাই 2 লাখ টাকার বেশি পাবো না। এখন আপনি জানার পরেও যদি রিফ্লেকশন ইন দ্য স্টেটমেন্ট অফ মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে না দেখান, তাহলে এইটা পরে যে ডিসিশন নিবে, কে কে ডিসিশন নেবে, ব্যাংক আপনার লোন দিবে, আপনার ডাইরেক্টররা আপনার এখানে ইনভেস্ট করছে, আপনি ক্যাপিটাল মার্কেটে যদি লিস্টেড হন তাহলে এখানে শেয়ার হোল্ডাররা আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে শেয়ার কিনবে কি কিনবে না ডিসিশন নিবে। সো আপনি যদি একটা 8 লাখ টাকার বুক ভ্যালু দেখায় রাখছেন যেটাকে হচ্ছে ক্যারিং ভ্যালু, সেটার রিয়েল ভ্যালু আছে হচ্ছে ইন্ট্রানজিক ভ্যালু আছে 2 লাখ টাকা, তাহলে এই যে 6 লাখ টাকা লস আপনি দেখাচ্ছেন না, এটা নৈতিকভাবে, এটা হচ্ছে নৈতিকভাবে আপনি একটা রং কাজ করছেন। এই জন্যই আইএস আইএফআরএস গুলো এমন ভাবে করা যাতে করে প্রেজেন্টেশনটা ফেয়ার হয়। সিমিলারলি আপনি বুক ভ্যালু দেখাচ্ছেন একটা অ্যাসেটের 5 লাখ টাকা, কিন্তু সেটার ভ্যালু হয়ে গেছে 20 লাখ টাকা। এটা আপনি যেমনি আগেরটাও আপনি হাইড করতে পারলেন না, ইম্পেয়ারমেন্ট না দেখায় পারবেন না, তেমনি ভাবে ওই যে 5 লাখ টাকা জিনিস 20 লাখ টাকা হয়ে গেছে, সেটা প্ল্যান প্রপার্টি এন্ড ইকুইপমেন্টে আপনি ফেয়ার, এটাকে হচ্ছে রিভ্যালুয়েশন মডেলে ফেয়ার ভ্যালু কনসিডার করে এটাকে যদি 15 লাখ টাকা রিভ্যালুয়েশন রিজার্ভে না আনেন, তাহলে আপনার কোম্পানির অ্যাসেট যে যারা ইনভেস্ট করছে তারা যদি বুঝতে না পারে যে তারা যে ইনভেস্ট করছে এটার চেয়ে আসলে কোম্পানির ভ্যালু আরো বেশি আছে, তাহলেও কিন্তু রং অর মিস রিপ্রেজেন্টেশন অর মিস প্রেজেন্টেশন হয়। সো বিং এ অ্যাকাউন্টেন্ট আমরা যত আইএফআরএস আইএস বা যা করি কেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইউজাররা যেন প্রপার রিফ্লেকশন অফ দা ফাইন্যান্সিয়াল হেলথ পায়। আমি বুঝাইতে পারলাম আপনাদেরকে? জি স্যার। জি স্যার। ওকে, সো আমরা মোটামুটি এটা বুঝতে পারলাম। আমি যেটা বলছিলাম যে আপনাদের আরো 2টা ক্লাস হবে, কিন্তু একটা ক্লাস বাড়াইতে হবে কারণ ক্যাশ ফ্লোর কথা আমি ভুলে গেছিলাম। সো আমার এখন হচ্ছে আমরা ব্যালেন্স শিটের যে জিনিসগুলো ডিসকাশন করছি, আপনারা যদি ফার্দার কোশ্চেন নেক্সট দিন না আনেন, ধরে নিব আপনারা মোটামুটি বুঝেছেন, আমি এগুলো দেখাচ্ছি। সো এখন বাকি থাকলো হচ্ছে ইনকাম স্টেটমেন্ট দেখাবো, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখাবো, এবং আপনাকে একটু এই যে আইএস 12 যেটা ডেফার্ড ট্যাক্সেশন, এই ডেফার্ড ট্যাক্সটা বুঝাইতে হবে, না হলে আসলে প্রপারলি আপনারা একটু গ্যাপ থেকে যাবে। সো আমার মনে হয় যে স্যার আমার একটা কথা ছিল স্যার, আমাদের একটা স্যার ওই রেডিমেড গার্মেন্টস ওই যে এক্সপোর্ট রিলেটেড কিছু ট্রানজাকশন যদি আমরা একটা ব্যালেন্স শিট বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলেন, আপনি দেখান, একটা দেন আমাকে, একটা স্টেটমেন্ট দেন। দুইটা হইতে পারে আমি বলি, সেটা হচ্ছে যে গার্মেন্টস রিলেটেড অনেক লিস্টেড কোম্পানি আছে, যে কোনো একটা কোম্পানি সিলেক্ট করে, স্কয়ার টেক্সটাইল হইতে পারে, বেক্সিমকো টেক্সটাইল হইতে পারে, এনভয় হইতে পারে, প্রচুর লিস্টেড কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ওইখানে আছে, ওয়েবসাইটে যে ডাউনলোড করা যায়, ওইটা নিয়েও ডিসকাশন করা যায়। আর একটা করতে পারেন, আপনি যদি চান আপনার অর্গানাইজেশনের স্টেটমেন্টটাকে নাম ঢেকে দিয়ে ডিসকাস করবেন, সেটাও করা যায়, এজ ইউ উইশ, যেটা আপনি চান। সো নেক্সট দিনে আপনার কাজ হবে আপনি অন্য কোথাও থেকে আনবেন নাকি লিস্টেড কোম্পানি যেগুলো পাবলিকলি ডিসকাস করার পারমিশন দেয়া আছে। লিস্টেড কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে এটা পাবলিক ডকুমেন্ট, প্রাইভেট ডকুমেন্ট না। সো আপনি ওইটা একটা ডাউনলোড করে ওটা নিয়ে ডিসকাস করা যায়। অনেকগুলো লিস্টেড কোম্পানি, পিটিএল টিটিএল ভরা, মানে টেক্সটাইল গার্মেন্টস এর বহুত কোম্পানি লিস্টেড আছে, সেখান থেকে আমরা দেখতে পারি। ঠিক আছে? জি স্যার। ওকে, আর কোনো কোশ্চেন?
নো স্যার, একটু ডিফার টেক্সটটা একটু ভালো করে বুঝাই দিলে স্যার একটু ভালো হয়। ডিফার টেক্সটটা একটু হার্ড স্যার। ডেফার ট্যাক্স তো আজকে আমার মনে হলো যে ওই কোশ্চেনটা সাকিব করায় আমার এটা মাথায় ছিল না। সাকিব যখন বললো যে স্যার এইটা যে আমি রিভ্যালুয়েশন গেইন দেখাচ্ছি, এটাকে আমি যদি ইনকাম হিসাবে ওসিআই তে নেই তাহলে ট্যাক্সের ইমপ্যাক্ট হবে কিনা, ট্যাক্স ব্যাটের, এই কথাটা বলার পরেই আমার মনে হলো যে আপনার ডেফার ট্যাক্স করাইতে হবে। সো আমরা নেক্সট দিনে আইদার ক্যাশ ফ্লো অথবা ডেফার ট্যাক্স, মানে আইএস 7 অথবা IS 12